হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আজকে আমি রচনা ব্যানার্জির উপরে কিছু কথা বলতে চাইছি। রচনা ব্যানার্জির এই কিছুদিন ধরে দেখছি ওর অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক আমি ভিডিও দেখছি এবং প্রচুর ইন্টারভিউ নিচ্ছে এবং ও ক্ষিপ্ত হয়ে অনেক উত্তর দিচ্ছে। যদিও ও তৃণমূল ছেড়ে ওর মতো 20 জন একসাথে একত্রিত হয়ে তৃণমূল ছেড়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলছে, কিন্তু আজ আমি রচনা ব্যানার্জির সম্পর্কে কিছু কথা বলতে চাই। এবং আজকে যেটা মানে একটা ভিডিওতে দেখলাম যে কল্যাণ ব্যানার্জি ওর এডুকেশনের উপরে বলেছে ও এইচএস পাস। হতেই পারে এইচএস পাস হলেই যে সে মানে শিক্ষিত বা নলেজেবল হতে পারবে না, এই ডিগ্রি থাকলেই সে শিক্ষিত বা নলেজেবল সেটা বললে ভুল হবে। কেননা অনেক সময় অনেকে অনেক পরিস্থিতির চাপেতে পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারে না। সেই কারণে বলছি যে ও যদিও 12 পাস করে ও কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু ও মানে ওর এই পেশাগত অভিনয়ের জায়গাটা এত ভালোভাবে মানে ঢুকে পড়েছিল, যে কারণে ও এডুকেশনটা কমপ্লিট করতে পারেনি। বাই দ্য ওয়ে, এখন যেটা কথা, ও যে ক্ষিপ্ত হয়ে গেছে, ও রেগে টেগে অনেক কথাই বলছে। দেখুন, রাগান্বিত অবস্থাতে আমরা কিন্তু অনেক খারাপ কথা বলি, যেটা হয়তো ঠান্ডা মাথায় বলি যে না, এটা আমার ঠিক বলা হয়নি, আমি ভুল বলে ফেলেছিলাম, স্লিপ অফ টাং হয়েছে, বা আমি রাগবশত বলেছি। যেমন ও যেটা বলেছে, সবার আগে ওর সম্পর্কে আমি একটা কমপ্লিমেন্ট দিয়ে দিই। ও কিন্তু অ্যাজ আ পার্সন ওর ভেতরটা অনেক ভালো। ও কিন্তু মানে লোহা বা স্টিলের মতন শক্ত মনের মেয়ে না, সেটা শুধুমাত্র ওর শিক্ষাক্ষেত্রে বা যোগ্যতার জায়গাতে সেটা প্রযোজ্য। তাছাড়া ও একজন নারী হিসাবে ওর মধ্যে যেই জিনিসগুলো বিদ্যমান রয়েছে সেটা কিন্তু মানতে হচ্ছে আমাদের মতন বয়স্ক সিনিয়রদের। হ্যাঁ, মানতেই হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা দীর্ঘ বছর ধরে ওর দিদি নাম্বার 1 দেখেছি। অনেক সময় অনেক সঞ্চালিকাকে দেখা গেছে খুব মানে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড নিয়ে কথা বলে বা চলে বা কাজ করে, কিন্তু ওর মধ্যে যে জিনিসটা দেখেছি খুব সাধারণ মানসিকতা নিয়ে এবং একটা নারী হিসেবে যেই জিনিসগুলো থাকা দরকার ওর মধ্যে, কিন্তু সেই জিনিসগুলো আমি দেখেছি। আজ যেভাবে ওকে আক্রান্ত করা হচ্ছে, আমি অন্তত এতে প্রোটেস্ট করব। যদিও এটা আমি হয়তো অন্যায় হয়তো করছি, লোকে বলবে আমি ঠিক করছি না, কিন্তু আমি মনে করি যে এটা প্রোটেস্ট করাটা দরকার। আমি শুধুমাত্র রাজনৈতিক দিকে ও যে একটা ভুল বা অন্যায় করে ফেলেছে তার বিনিময়ে তার মানে ব্যক্তিগত জীবন নিয়ে, চরিত্র নিয়ে, স্বভাব নিয়ে, শিক্ষা নিয়ে এমনভাবে ক্রিটিসাইজ করাটা ঠিক না। সে রাগবশত অনেক কথা বলেছে। ও বলেছে যেটা, সেটা আমি বলছি, সেটা হলো ও বলেছে দিদি আমাকে ব্যবহার করেছে। হ্যাঁ, মানে মমতা ব্যানার্জি আমাকে ব্যবহার করেছে। হ্যাঁ, এর উত্তরটা হলো, ব্যবহার করার জন্যই তো তোমাকে ডেকেছে। তোমার মতো যতগুলো কর্মী, বিধায়ক, নেতা, মন্ত্রী, কাউন্সিলর যারা যত আছে এই জায়গাতে এসছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ব্যবহারের জন্যই তাদেরকে দলে ব্যবহার করার জন্যই নিয়ে এসছে। সেইটা মানে রাগান্বিত অবস্থায় বলেছে দিদি আমাকে ব্যবহার করেছে। ব্যবহার তো করবেই, সে তো তার নিজের স্বার্থে ব্যবহার করেনি। আমি এটা আমি এটা রচনা ব্যানার্জিকে বলছি, আজ তোমাকে এইটা কিন্তু দিদি পার্সোনালি তোমাকে ব্যবহার করেনি, সে তার দলের ক্ষেত্রে এবং জয়ী সরকারের জন্য তোমাকে ব্যবহার করেছে, সেটা মাথায় রাখো। আরেকটা তুমি বলেছ যে আমি একজন সেলিব্রিটি হিসেবে আমাকে আমি জয়ী হয়েছি, আমি একজন অভিনেত্রী হিসেবে আমার মুখ দেখে আমাকে জয়ী করেছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আজ তুমি যদি ওই মানে দিদির তৃণমূলে না থেকে তুমি যদি বিজেপিতে যেতে, যেমন লকেট, হ্যাঁ, চ্যাটার্জি, ও তো জয়ী হয়নি,
ও তো বিজেপিতে রয়েছে। তুমি যদি আজ বিজেপিতে থাকতে তুমি হয়তো জয়ী হতে না, তার মানে এই নয় যে তুমি দেখতে কুৎসিত সেই জন্য তুমি জয়ী হতে পারোনি। জয়ী না হওয়ার পিছনে কারণটা হচ্ছে ওই দলের নামটা, দলের সিম্বলটা এবং দলের যে মাথা তাকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠিক এই ক্ষেত্রেও তাই। তৃণমূলে তুমি যে জয়ী হয়েছ, তোমার বদন দেখে, তোমার মুখ দেখে, হ্যাঁ, তুমি তাদের কাছে প্রিয় হিসেবে তোমাকে জয়ী করেনি। জয়ীটা হয়েছে এই তৃণমূলের সিম্বলটা দেখে, তৃণমূলের নামটা শুনে, এবং তৃণমূলের যে নেত্রী, আসল নেত্রী যিনি দেশ চালিত করছিলেন, সেই মমতা ব্যানার্জির মুখটা দেখে। এইটা সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি এইটাও বলেছ যে আমাকে না নিয়ে কেন যদু মধু ফটেক এদেরকে নিল না, কেন ওরা ভিখারি, কেন মানে কাজের লোকদের নিয়ে করলো না, এরকম একটা কিছু বলেছ, আমি মনে রাখতে পারছি না, কিন্তু সেটা কোনো কথাই না। একটা রাজ্য চালাতে গেলে সে তো চিন্তা করবে কী ধরনের মহিলা বা কী ধরনের পুরুষদের আমার নিয়ে আমার রাজ্যটাকে চালানো যাবে, সেই চিন্তাটা তো তাকে চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার সেলিব্রিটি হিসেবে আমাকে ব্যবহার করেছে, সম্পূর্ণ এটা কিন্তু তোমার ভুল ধারণা। এটা হয়তো তোমার একটা অহমিকা, হয়তো বা এইটাই তুমি বাস্তব বলে হয়তো মনে করছো। অহমিকার থেকে তোমার বাস্তব ধারণাটা এইটাই। আজ তুমি যেটা মনে করছো 10 বছর বাদে, কেন 5 বছর বাদে কিন্তু এই চিন্তাটার পরিবর্তন তোমার আসবে। তুমি বুঝতে পারছো, আমি জানি যে তোমার মনের অবস্থাটা কী। আজ আমাদের দিদির দল ছেড়েছে, দিদিরা হেরেছে বলেই যে 20 জন সাংসদ চলে গেছে, এটা একেবারেই সত্যি। আর দিদি জিতলে, দিদির দল জিতলে কি তোমরা দল ছাড়তে? কখনো ছাড়তে না। 100 কেন 1000% লোকে বলবে, সাধারণ মানুষ জনতা বলবে যে ছাড়তো না। তোমার যদি দল ছাড়ার মানসিকতা থাকতো তুমি কিন্তু আগেই ছাড়তে পারতে, কিন্তু তা না। দল হেরেছে বলেই তোমরা গ্রুপ হয়ে এতগুলো মানুষ চলে গেছো। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, তোমার মানসিক পরিস্থিতি আমি খুব বুঝতে পারছি রচনা ব্যানার্জি, যে তুমি কী মানসিক পরিস্থিতির মধ্যে তুমি দিন কাটাচ্ছ। আবার এইটাও বলেছ, এটা আমি সহমত আছি কিছুটা, কিন্তু কমেন্টে অনেক উল্টোপাল্টা অনেকেই অনেক কথা লিখেছে, যে তুমি বলেছো একমাত্র আমি পশ্চিমবঙ্গের নায়িকা হিসেবে বচ্চনের মতন একজন বড় একজন অভিনেতার সঙ্গে অভিনয় করেছি। এটা কিন্তু আমি সহমত। কেন বলছি জানো? অনেকে অনেক রকম কথা বলেছে, এটা তার অহংকার। হ্যাঁ, এখানে শর্মিলা ঠাকুর আছে, রাখি গুলজার আছে, তারপরে তোমার এটা কি যেন বলে, মৌসুমী চ্যাটার্জি আছে, আরও অনেক আছে। জয়া ভাদুরীর নাম লিখেছে। জয়া ভাদুরী কিন্তু আমাদের পশ্চিমবাংলার মেয়ে না, ও বাঙালি হলেও ও প্রবাসী বাঙালি, এমপির বাঙালি। সেক্ষেত্রে মানে ওর নাম যেন কি, রচনা যে কথাটা বলেছে, রচনা বলেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী হিসেবে ওই একমাত্র একা, এবং এই কথাটা আমি সহমত দিচ্ছি। তার কারণটা হলো জয়া ভাদুরী প্রবাসী বাঙালি, শর্মিলা ঠাকুর যেই মুহূর্তে অভিনয়েতে বলিউডে চলে গেল খুব বাচ্চা বয়সী, সে তখন সেখানেই সেটেল হলো। আলটিমেটলি সে একজন প্রবাসী বাঙালিতে পরিণত হয়েছে দীর্ঘ বছরের জন্য, এবং রাখি গুলজারও দীর্ঘ বছরের জন্য প্রবাসী বাঙালিতে পরিণত হয়েছে। কেউ কিন্তু পশ্চিম বাংলায় থেকে, পশ্চিম বাংলাতে থেকে, কলকাতা শহরে থেকে বাংলা সিনেমার জগতের সঙ্গে যুক্ত হয়ে মানে অভিনয় বচ্চনের সঙ্গে কেউ করেনি, একমাত্র রচনা ব্যানার্জিই করেছে। আর তারপরে শর্মিলা ঠাকুরও প্রবাসী বাঙালিতে পরিণত হয়েছে, রাখি গুলজার মানে প্রবাসী বাঙালিতে পরিণত হয়েছে দীর্ঘ বছর ধরে। তো আজ নাকি তারা গেছে বলিউডে, আজ তারা পশ্চিমবাংলায় থেকে কিন্তু অভিনয় করেনি। তারপরে মিঠুন চক্রবর্তীও মানে
মানে ও যাতায়াতের মধ্যে দিয়ে কিছুটা বলা চলে, হ্যাঁ, মানে প্রবাসী বাঙালিতে পরিণত হচ্ছে। এরকম প্রচুর বাঙালি যেই মুহূর্তে বলিউডে চান্স পেয়ে যায় তারা প্রবাসী বাঙালিতে পরিণত হয়ে যায়। মাঝে মাঝে তারা নেটিভ প্লেসে আসে তাদের মানে মনের আত্মতৃপ্তির জন্য। যারা প্রবাসী তারা কলকাতায় যদি বাড়ি থাকে অবশ্যই তারা আসে একবার করে, বা আত্মীয় স্বজন যদি থাকে। তা বলে এই কথা কেউ বলতে পারে না যে শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, তারপরে তোমার এরকম মৌসুমী চ্যাটার্জি, এরা সব পশ্চিমবাংলার বাঙালি। পশ্চিমবাংলার বাঙালি হলে কী হবে, ওরা তো অভিনয় জগৎটা তো পুরো ধরে নিয়েছে, তো মানে পুরো বলিউডে, এবং ওখানে বাস করছে। ওরা তো অলরেডি ওরা প্রবাসী। সেক্ষেত্রে এর কমেন্টে এই ধরনের কথা বলাটা ঠিক হয়নি, আমি অন্তত মনে করি। সেখানে যথেষ্ট ওর কৃতিত্ব রয়েছে, রচনা ব্যানার্জি কৃতিত্ব রয়েছে। কিন্তু আরেকটা জিনিস আমি যেটা শুনেছি বা জেনেছি বা বুঝেছি, ও একজন মা হিসেবে ভীষণভাবে ওর মধ্যে একটা দায়িত্ববোধ ছিল। ও যে কোনো ওর নিজের কাজকে ও ভীষণভাবে ভালোবেসে দায়িত্বের সঙ্গে খুব কনসেন্ট্রেট করে ও কাজ করে নিজের জায়গা তৈরি করেছে। আজ ও যতটুকু নিজের জায়গা তৈরি করেছে এটা কিন্তু সম্পূর্ণই ওর কৃতিত্বের বলে, বা ওর পরিবারের সাপোর্টটা পাওয়ার ফলে ও এতটা নিজের জায়গা তৈরি করেছে। হয়তো সে মানে সবাইকে প্রকাশ করছে বলে সবার কাছে একটা খুব মানে নিন্দনীয় হয়ে গেছে। এক কথায় মানে রূপঙ্কর বাগচিকে নিয়ে যেমন করেছিল, হ্যাঁ, আজ তো রূপঙ্কর বাগচি খুব সুন্দর জায়গায় রয়েছে, আবার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, তারাও তো বাঙালি। এখন সর্বক্ষেত্রে আমরা যদি রাজনীতির পরিমাপটা দেখি তাহলে তো একজন সেলিব্রিটি বা সঞ্চালিকা বা অভিনেত্রী বা নায়িকার জায়গাটা তো নষ্ট করতে পারি না। হ্যাঁ, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো। তবে একটা জিনিস আমি যেটা বুঝেছি, আজ আমরা যে তৃণমূলের সবাইকে, বিধায়কদের এবং সব সাংসদদেরকে যে আমরা গদ্দার বলছি, বেঈমান বলছি, দায়ী করছি, হ্যাঁ, রাগের অবশ্যই সেটা আছে, কিন্তু তার পিছনে কিন্তু আজ বর্তমান যে সরকার যেভাবে দেশকে চালিত করছে, সেই ভীতিটা প্রত্যেকটা মানুষের মধ্যে ভীতি স্থাপন করে দিয়েছে, যার ফলেতে তারা আজ নিরুপায় হয়েছে অনেকে অনেক রকমভাবে। হ্যাঁ, মানুষ পরিশ্রম করে পয়সা রোজগার করে, সে কোটি টাকা কেন পৃথিবী কিনে নিক না পরিশ্রমের দ্বারা, সেটা তো তোমার আমার তো কোনো বলার অধিকার নেই। আমার পরিশ্রমের ফল। আমি এক কাপড় খেয়ে, একখানা সাদা ভাত খেয়ে যদি আমি কয়েক কোটি টাকার তৈরি করতে পারি, সেখানে তো কোনো অধিকার কারণ নেই সেটাকে ছিনিয়ে নেওয়ার। কিন্তু সেই পরিস্থিতি আজ তৈরি করে দিয়েছে বর্তমান সমাজ, বর্তমান সরকার, যার ফলেতে প্রচুর বিধায়করা ভীত হয়ে ভয়েতে হ্যারাস করছে, অত্যাচার করছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে। এসব ভীতিটার মনের মধ্যে চলে আসাতে তারা প্রচুর দল ছেড়ে চলে গেছে। আরও অনেক কিছু আছে যেটা আমি বলতে চাই না। তবে আমার একটা অনুরোধ, মানে আমার তৃণমূলে যারা রয়েছেন আসল মানে মেন যারা নেতারা রয়েছেন দিদির সঙ্গে যুক্ত হয়ে, কারণ আমি দিদিকে খুব ভালোবাসি, আমি দিদিকেও খুব ভালো চিনেছি। একটা মানুষের তুমি লেজে যদি অন্যায়ভাবে পা ফেলো তখন সে তো ছোবল মারবেই, তাই না? সে তো ছোবল মারবেই। কিন্তু একটা মানুষ যখন নিরুপায় হয়ে সরে পড়ে সেটাও কিছুটা ফিল করার মতন। আর একটা মেয়েটা কিন্তু চোখের জল ফেলছে, কাঁদছে, কিন্তু আজ কিন্তু ও যদি লোহা হতো, ও যদি পাথর হতো, ওর চোখ দিয়ে কিন্তু জল বেরোতো না। ওর মধ্যে কিন্তু দিদির মতনও মাতৃত্বতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সব রয়েছে ওর মধ্যে। হয়তো ও কোনো কিছুর পরিস্থিতিতে আজ এই জায়গাতে পৌঁছিয়েছে, সেটা আমরা কেউ কিছুই করতে পারি না, বলতেও পারি না। ঠিক আছে, আর ওর আমি ওকে একটা সাপোর্ট দিলাম। যদি রচনা ব্যানার্জির কাছে আমার এই ভিডিওটা যায়, আশা করি ও আমার কথাটা
অনেকটা ফিল করতে পারবে এবং বুঝতে পারবে। আরেকটা কথা, ওকে ঠুকে যাচ্ছে দিদি নাম্বার ওয়ানে ওকে তাড়িয়ে দিয়েছে বলে। ডোন্ট কেয়ার। আজ 10 বছর না 17 বছর ধরে ও যে এতদিন ধরে কাজ করেছে, এখন জি বাংলা তো চেঞ্জ করতেই পারে, সঞ্চালিকা চেঞ্জ করতেই পারে, কিন্তু তার জন্য তো ও স্বস্তিকাকে নিন্দে করেনি। এটা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। পরিবর্তনটা কিন্তু ভদ্রভাবে যদি করতো, ঠিক পরিস্থিতির মধ্যে যদি করতো, আমার মনে হয় সেটা ওর কাছে অনেকটা ভালো হতো। কিন্তু ওর সম্মানটাকে আপনারা এইভাবে নষ্ট করে দেবেন না। এতদিন ধরে ওর দিদি নাম্বার ওয়ান দেখে এনজয় করেছেন আপনারা। হুম, জনগণকে বলছি, আজ ওকে লাথি মারছেন, আজ বেইমান। হ্যাঁ, গ্রুপে থাকলে তো দেখুন, চোরের সঙ্গে সাধু থাকলে সে চোরই হয়, সে সাধু আর থাকতে পারে না। ঠিক ওর জায়গাটাও ঠিক তাই। কিন্তু তা বলে আমি এই কথা বলবো না কাকলি দস্তিদারের মতন, আর ওর নাম যেন কি, ঋতব্রত ব্যানার্জির মতন ওর চরিত্র, এটা বললে ভুল হবে। হ্যাঁ, সেই জন্য আমি বলছি ঋতব্রতর মতন বা কাকলি দস্তিদারের মতো চরিত্র কিন্তু ওর না। এটা ভালো করে আপনারা জেনে রাখুন। ব্যাস, আমি এখন ছাড়ছি, আপনারা সবাই ভালো থাকুন।